কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসেবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারীদের খোঁজার আহ্বান। 2 সপ্তাহ পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা আন্দোলনের নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। প্রক্রিয়াটি এখনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। সচিবালয়ে 15 আগস্ট জাতির পিতার 49তম শাহাদত বার্ষিকী পালন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ব্যবস্থা নিচ্ছি। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধ সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 14 দলও জামায়াত শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও 2-1টি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামাত শিবির আগেই নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল সমাজ জামাতকে নিষিদ্ধের কথা বলে আসছে। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। তিনি বলেন, চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত শিবির, ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে। কারগুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। ছাত্র সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন আইনবিদরা। সংগঠন হিসেবে জামায়াতের বিচার না হলে মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এজন্য দ্রুত আইন সংশোধনের আহ্বান জানান তারা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে একটি অপরাধী সংগঠন বলা হয়েছে। এর মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে ইচ্ছাকৃতভাবে অপরাধী সংগঠনের মতো কাজ করেছে। ট্রাইব্যুনালের অন্তত 4টি রায়ে জামাতকে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানি সেনাদের পাশাপাশি জামাতকে দায়ী করা হয়েছে। জামাতের বিরুদ্ধে ৭১-এ যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 7 ধরনের অপরাধ সংগঠনের অভিযোগ এনে 2014 সালের 27 মার্চ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সংগ্রহ উৎপাদন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ও এর অঙ্গ সংগঠনগুলোকে ৭১-এর নৃশংসতার জন্য তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। এজন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ কার্যক্রম নিষিদ্ধ ও অবলুপ্তি চেয়েছিল তদন্ত সংস্থা। এরপর এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেই, যদিও বেশ কবার বিভিন্ন মহল থেকে দাবি এসেছে আইন সংশোধন করে সাজার বিষয়টি সুরাহা করার জন্য। নতুন প্রজন্ম জানতে পারবে যে ৭১ সালে জামাতে ইসলামীর কী ভূমিকা ছিল, কিভাবে তারা কাজগুলো করেছে। এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত প্রয়োজন।
জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা। আমরা আশা করব নির্বাহী আদেশে যে ভাষাটি হবে সেই ভাষাটিকে মানে আইনের মধ্যে থেকে ভাষাটি পরিশুদ্ধভাবে হবে, যাতে এটি কোনো জায়গায় চ্যালেঞ্জ করার সুযোগ না থাকে, সেই জায়গাটিকে আমরা চাইব। তবে মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকার জন্য বিচার দ্রুত করার তাগিদ দেন এই আইনবিদ। ৭১ তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য তো তারা কোথাও জবাবদিহি করেনি। যেটা আমি বারবার বলছি যে তারা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, তো এই ক্রিমিনাল অর্গানাইজেশনের কি ক্রাইম তারা কমিট করেছে, সেই ক্রাইমটা তো উচিত যে কোর্টে একটা ট্রায়ালের মাধ্যমে এসে সেটার জন্য তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা। সংগঠন হিসেবে জামাতের বিচার না হলে মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আইনের মধ্যে শাস্তির বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করার বোধহয় প্রয়োজন রয়েছে। একই সাথে আমি অন্যান্য প্রসিকিউটরাল যে বিধানগুলো আছে সেগুলোও বোধহয় একটু ডিফাইন করা বা রিডিফাইন করার প্রয়োজন আছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা তাণ্ডব সৃষ্টির চেষ্টা চালিয়ে সরকার পতনের পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নৈরাজ্যবাদীরা শ্রীলঙ্কার মতো সহিংসতা সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব আলোচনার বিষয় তুলে ধরে এসব তথ্য জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছিয়ে নেওয়ার চক্রান্তে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সাম্প্রতিক সহিংস ঘটনা তদন্তে এরই মধ্যে জুডিশিয়াল কমিটির পরিধি বাড়ানো হয়েছে, চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করতে চাইল তা জানার তাগিদও দেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশ জুড়ে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক দেয়া হয় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বঙ্গবন্ধু কন্যা মাছ চাষি হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক। মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড। সাম্প্রতিক সহিংস ঘটনায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা। কথা বলেন কোটা ইস্যু নিয়ে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।
2 সপ্তাহ পর সচল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে বাংলাদেশের ফেসবুকের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো দেশবিরোধী মন্তব্য করে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, কোটা আন্দোলনের 10 দিনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। সহিংসতার সময় ফেসবুক নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেমন মানেনি, লঙ্ঘন করেছে টেলিকমিউনিকেশন আইনও। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেয়া ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম 2 সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে বুধবার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে ইন্টারনেটেও। বিটিআরসি ভবনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী। টিকটক ও ইউটিউবের ব্যাখ্যা সন্তোষজনক হলেও ফেসবুকের কার্যক্রমে অখুশির কথা জানান প্রতিমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে 16 থেকে 18 জুলাই 3 দিন ফেসবুকে ভুয়া ছবি, তথ্য ও কন্টেন্ট ছড়ানোর মতো গুজব ও উস্কানিমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণা রাখে এমন কাউকে পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ে নিয়োগের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে মাত্র 13% কন্টেন্ট সরিয়েছে, আর ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে। এদিকে অনলাইনে গুজব ছড়িয়ে উস্কানি ও সহিংসতায় ভূমিকা রাখার অভিযোগে তারেক জিয়া, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, গোলাম মাওলা রনি সহ 50 জনের তালিকাও তুলে ধরা হয় বৈঠকে। তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে। এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য। ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফ্যাক্ট চেকিং ও প্রযুক্তিগত দুর্বলতা এড়িয়ে চলতে আরও আন্তরিক হবে এমন আশ্বাসের ভিত্তিতে এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 4 আগস্ট খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকায়। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে পৌঁছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তাদের সাথে কথা বলেন। এ সময় আহতদের যেন চিকিৎসা যথাযথ হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী যান রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে, সেখানে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় আহতদের মুখে বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় সরকার প্রধানকে। গেল কয়েকদিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। 4 আগস্ট থেকে খুলছে সকল প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 4 আগস্ট রবিবার থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার সমূহ চালু থাকবে। তবে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনা করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সম্প্রতি সহিংসতায় শিক্ষার্থীদের সুরক্ষায় গেল 16 জুলাই থেকে বন্ধ রাখা হয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন কোটা সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি ও আদেশ হয়নি আজ। শুনানির পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চে আজ এই শুনানি হওয়ার কথা ছিল। সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি রিটটি দায়ের করেন। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী দল হিসাবে বিচারের তাগিদ বিশিষ্টজনদের। তাণ্ডব চালিয়ে সরকার পতনের পরিকল্পনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকারীদের খোঁজার আহ্বান। 2 সপ্তাহ পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটা আন্দোলনের নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।